তো ইতিপূর্বে ২টা ক্লাস আমি তোমাদেরকে আপলোড করেছি এবং আমি জানি যে তোমরা এরপরেও অষ্টম অধ্যায়, নবম অধ্যায় এবং দশম অধ্যায়ের যে ক্লাস সেটা তোমরা চাইবে। তো সুতরাং হচ্ছে আমি তোমাদের যে ডিমান্ড সেটা ফুলফিল করার জন্যই হচ্ছে অষ্টম অধ্যায়, নবম অধ্যায় এবং দশম অধ্যায়ের ডিটেলসে না পড়িয়ে আমি শুধু সাজেশনটা দিয়ে দেই এবং বাকিটা তোমরা পিডিএফ থেকে রিডিং করে নিও। যেই জায়গাগুলো পড়তে বলবো সেগুলো তোমরা পড়বা। জনমত, এই টপিকে আগে জনমতের ধারণা পড়বা। যে জনমত বলতে কি, যে সংখ্যাগরিষ্ঠ জনগণের মতামতকে আমরা সাধারণত জনমত বুঝি, কিন্তু রাষ্ট্রবিজ্ঞান বলতেছে যে শুধু সংখ্যার দিক থেকে বিচার করলে হবে না, বরং জনমতের দৃঢ়তা, প্রভাবশীলতা এবং কল্যাণকর দিক বিবেচনা করতে হবে। তাহলে জনমতটা কি এটা আমাদের বুঝতে হলে যে একদম স্পষ্টভাবে বললে যে আমরা সাধারণত যেটা বলতে পারি সেটা হচ্ছে কি, যে যেটা জনগণের জন্য কল্যাণকর, যুক্তিসঙ্গত, প্রভাবশালী যে মতামত সেটাকে আমরা জনমত বলি। ঠিক আছে? তাহলে জনগণের জন্য কল্যাণকর, যুক্তিসঙ্গত, প্রভাবশালী যে মতামত সেটাকে আমরা জনমত বলতে পারি। এটা হচ্ছে ওভারঅল কথা। তোমরা এগুলো রিডিং করবা। এখানে আমার লেকচার শিডিউল কিন্তু এগুলোই আছে। ঠিক আছে? তোমরা যে টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে জয়েন হয়ে দেন হচ্ছে, অথবা তোমরা ভিডিও এটা স্টপ দিয়ে এই অংশটা পড়ে নিতে পারো। ঠিক আছে? আচ্ছা, এরপরে আসি আমার এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে কি জনমতের বৈশিষ্ট্য আর জনমতের বাহন। আমরা বাহনগুলোতে যাব, তার আগে বৈশিষ্ট্য করি। যে জনকল্যাণকর যেটা সেটাই জনমত, যুক্তিযুক্ত যেটা সেটাই জনমত, যেটা সুস্পষ্ট, যেটা আস্থার দিক থেকে দৃঢ়, যেটা তথ্যভিত্তিক, যেটা সুসংবদ্ধ, যেটা রাষ্ট্রীয় বিষয় সংশ্লিষ্ট, সেগুলোই হচ্ছে জনমত। আমি এগুলো ডিটেলসে পড়াচ্ছি না। হ্যাঁ, ডিটেলসে ব্যাখ্যা বিশ্লেষণ করে পড়ালে অনেক সময়ের দরকার। তোমরা ভিডিও স্টপ দিয়ে এগুলো রিডিং করে নিবা। এরপরে আসা হচ্ছে জনমত ও রাজনৈতিক সংস্কৃতি। আচ্ছা, এখানে জনমতের ক্ষেত্রে আমরা আরো কিছু বৈশিষ্ট্য, স্থায়ী মতামত, প্রভাব বিস্তারের ক্ষমতা জনমতে থাকবে এবং জাতীয় সংকট নিরসনের মতো ক্ষমতা থাকবে, সুচিন্তিত ও সুপরিকল্পিত হবে। এখানে আবেগ নয়, বরং চিন্তাশীল এবং পরিকল্পিত হবে। সৎ উদ্দেশ্য থাকবে এবং নৈতিক ভিত্তি থাকবে। এখানে অনৈতিক কোনো বিষয় কিছু জনমত বলা যাবে না। এখন কথা হচ্ছে আমরা উদাহরণ দিতে পারি কিনা জনমতে। যেমন ধরো কোটা আন্দোলন হয়েছে, কোটা বিরোধী আন্দোলন। তাহলে কোটা বিরোধী যে আন্দোলন হয়েছে এটা হচ্ছে কোটার বিরুদ্ধে জনমত। ঠিক আছে? একইভাবে যে মোদির যে শিক্ষামন্ত্রী, ভারতে যে ইন্ডিয়াতে ককরোচ পার্টির যে আন্দোলনের কথা বললাম, এগুলো তো এগুলোর সাথে সম্পর্কিত, তাই না? তো ককরোচ পার্টি এটা একটা জনমত। ঠিক আছে? একইভাবে যে শিক্ষার যে প্রশ্ন ফাঁস এবং হচ্ছে শিক্ষামন্ত্রীর পদত্যাগ, এগুলো কিন্তু জনমতের ভিত্তিতেই গড়ে ওঠে। তো জনমতের ভিত্তিতে কখনো আন্দোলন সংগ্রাম, বিপ্লবও ঘটে যেতে পারে কোনো কোনো রাষ্ট্রে। জনমত সেরকম বিষয়। জনমত এর বাহনগুলোই হচ্ছে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখান থেকেই পরীক্ষায় প্রশ্ন আসে। আমি বাহনগুলোকে ওইভাবে এখানে মানে ডিটেলসে এখানে রাখি নাই, তোমাদের লেকচার শিটের মধ্যে আছে। সংবাদপত্র, সভা সমিতি, মানে মানুষের মুখে মুখে কথাগুলো মানে বিভিন্ন ওয়েতে যেভাবে ছড়ায়, ঠিক একইভাবে জনমত সেভাবে বাহন হিসেবে কাজ করে। মানে এই বাহনগুলো বাহন হিসেবে কাজ করে। জনমত একজনের কাছ থেকে অন্যজনের মাধ্যমে বিস্তার লাভ করে। তোমরা এটা ভিডিও স্টপ দিয়ে এই পয়েন্টগুলো দেখে নিলে পারো। প্রশ্ন আসবে হচ্ছে এখান থেকে, সিকিউর প্রশ্ন আসলে তোমাদের বাহনগুলো থেকেই আসবে। জনমত ও রাজনৈতিক সংস্কৃতির বাহনগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে, বাহন থেকে আসবেই আসবে। ঠিক আছে? জনমতের গুরুত্ব কেন? কারণ হচ্ছে জনমত হচ্ছে গণতন্ত্রের ভিত্তি। পরীক্ষায় আসতে পারে গণতন্ত্রের ভিত্তি কি? জনমত। ঠিক আছে? তো জনমত হলো গণতন্ত্রের প্রাণ। এই কথাটা মনে রাখবা। জনমত হলো গণতন্ত্রের প্রাণ। এটা এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ। আচ্ছা, এরপরে আসে হচ্ছে আমাদের রাজনৈতিক সংস্কৃতি। হ্যাঁ, জনমতের গুরুত্ব আছে এখানে। এগুলো তোমরা বেশি গুরুত্বপূর্ণ নয়, এগুলো গুরুত্বপূর্ণ নয়। তোমাদের মেইনলি গুরুত্বপূর্ণ হচ্ছে এটা, বাহনটা। ঠিক আছে? জনমতের বৈশিষ্ট্য আর বাহন, এগুলো পড়লে হবে এই অধ্যায়ের জন্য। এরপরে আমাদের অষ্টম অধ্যায় আছে না, অষ্টম অধ্যায় তো আমরা পড়তেছি এখন এটা। তো রাজনৈতিক সংস্কৃতি কি এটাও তোমরা একটু পড়ে নিবা। রাজনৈতিক সংস্কৃতির ধারণা এবং রাজনৈতিক সংস্কৃতির বৈশিষ্ট্য, এই দুইটা জিনিস একটু পড়ে নিবা। এই বৈশিষ্ট্যগুলো পড়ে নিবা। ঠিক আছে? এখানে সহজ করে দেওয়া আছে, তোমরা প্রকারে চলে যাও না, রাজনৈতিক সংস্কৃতির বৈশিষ্ট্য পর্যন্ত পড়লে হবে। আমি এইভাবে রাখতেছি, তোমরা এটা ভিডিও স্টপ করে দেখতে পারো, অথবা তোমরা ফাইল ওইখান থেকে নিয়ে ডাউনলোড করে পড়ে নিতে পারো। রাজনৈতিক সংস্কৃতির বৈশিষ্ট্য যেগুলো দেওয়া আছে এগুলো তোমরা একটু দেখবা। একদম শেষে এসে আরেকটা জিনিস দেখো, সেটা হচ্ছে কি, যে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি, এটা এটা অবশ্যই দেখবা। এটাও অবশ্যই দেখবা।
তাহলে আমার এই অধ্যায় থেকে কি কি পড়তে হচ্ছে? আমার এই অষ্টম অধ্যায় থেকে আমাকে প্রথমে পড়তে হবে জনমত, জনমতের ধারণা। তাহলে আমার প্রথমে পড়তে হবে জনমত, বৈশিষ্ট্য, এরপরে হচ্ছে আমার জনমতের বাহন, আর অন্যদিকে রাজনৈতিক সংস্কৃতি, রাজনৈতিক সংস্কৃতি এটা মানে ধারণাটা নিবা। এরপরে হচ্ছে এটার বৈশিষ্ট্য, বাংলাদেশে কিরকম, বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির বৈশিষ্ট্য। প্রকারভেদে যাওয়ার দরকার নেই, বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি পড়লে হবে। অষ্টম অধ্যায়টা এখানেই আমাদের শেষ। এরপরে আমাদের যে নবম অধ্যায় আছে, আমরা নবম অধ্যায়টা আমরা এখান থেকে পড়ব। নবম অধ্যায়টা, নবম অধ্যায়টাও আমাদের জন্য গুরুত্বপূর্ণ। নবম অধ্যায়ের মধ্যে আমার এখানে পড়তে হবে হচ্ছে আমলাতন্ত্র। ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক হচ্ছে আমলাতন্ত্র, ঠিক আছে? এই আমলাতন্ত্রটা অবশ্যই পড়বা। এরপর এখানে আছে আমলাতন্ত্রের মধ্যে এই যে আমলাতন্ত্রের ধারণা, সংজ্ঞা, এই অংশটা অবশ্যই পড়বা। আমলাতন্ত্রের এই যে ব্যুরোক্রেসি শব্দটি ফার্সি, ব্যুরো এই যে ফরাসি, হ্যাঁ, এটা কিন্তু মানে আবার তোমরা ফার্সি বলিও না, এটা ফার্সি আর ফরাসির মধ্যে পার্থক্য আছে। ফার্সি আর ফরাসির মধ্যে পার্থক্য আছে। ফার্সি হচ্ছে মূলত পারস্যের ভাষা, আর ফরাসি হচ্ছে কোন দেশের ভাষা? ফরাসি হচ্ছে ফ্রান্সের ভাষা, বুঝছো? তাহলে ফ্রান্সের মধ্যে এটা ব্যবহার হয়েছে। বিশেষ করে এই যে কথাগুলো, এই তথ্যগুলো, এই অংশটা পড়বা, এই অংশটা। তাহলে এই অংশটা তোমরা পড়বা, ভিডিও স্টপ দিয়ে তোমরা এটা পড়ে নাও, এর বাইরে আসবে না প্রশ্ন। এরপরে হচ্ছে আমলাতন্ত্রের প্রকৃতি, এটা এটা তোমরা এটা পড়বা, এটা বৈশিষ্ট্যের মধ্যে আছে। আমলাতন্ত্রের সংজ্ঞা এখানে আলাদাভাবে আছে, এটাও পড়বা। এই স্লাইডটাও পড়বা, আমলাতন্ত্রের সংজ্ঞার মধ্যে এটাও পড়বা। এরপরে এসে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে আমলাতন্ত্রের বৈশিষ্ট্য। এই যে আমলাতন্ত্রের বৈশিষ্ট্য, এটাও পড়বা, রিডিং করবা। বৈশিষ্ট্যগুলো আমি বৈশিষ্ট্যগুলো বলি, দক্ষ, অর্থাৎ আমলাতন্ত্র অবশ্যই দক্ষ হয়ে যাবে। আমলাতন্ত্র মানে কি? সরকারি কর্মকর্তা কর্মচারী, তাই না? কর্মকর্তা কর্মচারী যারা কিনা বেতনভুক্ত, তারপরে দক্ষ, প্রশিক্ষিত, পেশাদার, নিরপেক্ষ, তারপরে অরাজনৈতিক, পদসোপান ভিত্তিক। পদসোপান ভিত্তিক মানে হচ্ছে এখানে কার পরে কে কোন পদে বসবে এটা নির্ধারিত, ঠিক আছে? এটা হচ্ছে পদসোপান। আচ্ছা, এরপরে আমরা আসি যে এগুলো আমাদের ধরো আমলাদের নিয়োগ দেয় কে? আমলাদের নিয়োগ দেয় হচ্ছে বিপিএসসি, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন, অথবা সংক্ষেপে পিএসসি। এটা তোমরা দ্বিতীয় পত্রের মধ্যে পাবে, পিএসসি, এটা তোমরা পড়বা। আচ্ছা, এরপরে হচ্ছে আমলাদের চাকরির শর্ত, এগুলা আমলাদের চাকরির শর্ত। তোমরা এমনি এই স্লাইডগুলো রিডিং করতে পারো স্টপ দিয়ে দিয়ে। আমলাদের কার্যাবলী, আইন কার্যকর করা, আইন প্রণয়নে সাহায্য করা, সরকারি নীতি নির্ধারণে সাহায্য করা, বিচার সংক্রান্ত কাজ করা, এগুলো আমাদের কাজ, এগুলো তোমরা পড়বা। আমাদের কাজ মাস্ট রিড। তাহলে আমার এই অধ্যায়ে দরকার হচ্ছে কি কি? আমার অষ্টম অধ্যায়ের পরে নবম অধ্যায়ে আমার দরকার হচ্ছে আমলাতন্ত্রের ধারণা। এটা আমলাতন্ত্রের ধারণা, তন্ত্রের ধারণা তোমরা এখান থেকে বা বইয়ের থেকে পড়তে পারো। এরপর আরেকটা হচ্ছে কার্যাবলী, কার্যাবলী, আমলাতন্ত্রের কার্যাবলী। তবে এখানে একটা জিনিস বাদ দেওয়া যাবে না, সেটা হচ্ছে আমলাতন্ত্রের লাল ফিতার, দৌরাত্ম্য ও জনবিচ্ছিন্নতা। এই অংশটা মানে পরীক্ষায় যে আসবে এটা 100%। লাল ফিতার দৌরাত্ম্য কি? পরীক্ষায় এটা আসে, এটা প্রতি বছরই আসবে। লাল ফিতার দৌরাত্ম্য মানে হচ্ছে ওই যে নিয়মের গ্যারাকলে ফেলে মানুষদেরকে বিভিন্নভাবে কি করা, যে মানে আমলাদের কথা অনুযায়ী কাজ করতে বাধ্য করা, এটাই হচ্ছে মূলত লাল ফিতার দৌরাত্ম্য। এবং এটার কারণে যে প্রশাসনিক যে কাজ, সেই কাজগুলো কি হয়ে যায়? প্রশাসনিক কাজগুলো অনেক সময় মানে স্লো হয়ে যায়, অনেক সময় কি হয়ে যায়? স্লো হয়ে যায়। যাই হোক, এখানে আমরা তাহলে অনেক বিষয় হচ্ছে জানলাম। আচ্ছা, এখানে যেটা বললাম লাল ফিতার দৌরাত্ম্য, এটা পড়বো, অবশ্যই পড়বো। আমলাদের শ্রেণী বিভাগ দরকার নাই, আমলাদের শ্রেণীর জনসভাগুলোর দরকার নাই। তোমরা আমলাদের এই যে লাল ফিতার দৌরাত্ম্য এটা পড়লেই হবে, ঠিক আছে? আর জনসেবা কি এটা একটু পড়বে, এটা অনুধাবনমূলক প্রশ্নে আসতে পারে, পরীক্ষায় অনুধাবনমূলক প্রশ্ন আসতে পারে। জনসভা, জনসভা মানে ওই যে আমলারা যে সেবাগুলো করে, যে কাজগুলো করে, এটা। তাহলে আমলাতন্ত্রের মধ্যে এই অধ্যায়ের মধ্যে আমলাতন্ত্রের ধারণা, কার্যাবলী, আরেকটা হচ্ছে লাল ফিতার দৌরাত্ম্য, লাল ফিতার দৌরাত্ম্য, ঠিক আছে? লাল ফিতার দৌরাত্ম্য, ওকে। আচ্ছা, এইবার আসি হচ্ছে আমাদের দশম অধ্যায়ে। আমি খুব মানে দ্রুত তোমাদের এটা শেষ করে দিচ্ছি। দশম অধ্যায়ের মধ্যে আমার এখানে হচ্ছে দেশপ্রেম ও জাতীয়তা, হ্যাঁ। এটার মধ্যে আমার কি পড়তে হবে সেটা আমি বলি, যে জাতি এবং জাতীয়তার মধ্যে পার্থক্যটা পড়তে হবে। প্রথমত জাতির ধারণা পড়বা,
এরপরে হচ্ছে এখানে এসে জাতির ধারণা, এই যে জাতি কাকে বলে এই বিষয়গুলো এখানে আছে। এটা জাতির ধারণা। একটা পার্থক্যের ছক আছে এখানে, ছকটা আমি তোমাদেরকে দেখাই। আচ্ছা, এখানে এটা এই যে পার্থক্যের একটা ছক আছে, এই যে ছকটা, এই ছকটা হচ্ছে জাতি ও জাতীয়তার মধ্যে পার্থক্যের একটা ছক। ছকটা মনে হয় এখানে নাই, ওই যে তোমরা টেলিগ্রামে যে পিডিএফ আছে ওখান থেকে তোমরা পাবে। তবে এখানে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে জাতি এবং জাতীয়তার মধ্যে পার্থক্য। আমি সংক্ষেপে সহজে বলি, জাতি কি? জাতি হচ্ছে একটা জীবিত সত্তা, আর জাতীয়তা হচ্ছে এক ধরনের মানসিক চেতনা। তাহলে জাতি গড়ে ওঠার জন্য যেটা দরকার, জাতি হওয়ার জন্য দরকার হচ্ছে, এই যে দেখো, জাতি হওয়ার জন্য যেটা দরকার সেটা হচ্ছে, জাতি হওয়ার জন্য দরকার একটা হচ্ছে, হয় তারা স্বাধীন হবে, কি হবে, হয় তারা স্বাধীন হবে অথবা তারা স্বাধীনতা কামী হবে। তার মানে হয় তারা স্বাধীন অথবা স্বাধীনতা কামী। এবং আরেকটা বিষয় থাকবে সেটা হচ্ছে কি, জনসমাজ, জনসমাজ অথবা আমরা এটাকে বলতে পারি রাজনৈতিক গোষ্ঠী, রাজনৈতিক দল বলতে পারো, রাজনৈতিক দল, রাজনৈতিক গোষ্ঠী বা দল। তাহলে আমরা বলতে পারি জাতি কি? জাতি হচ্ছে এমন একটি রাজনৈতিক দল বা জনসমাজ যারা হয় স্বাধীন নয়তো স্বাধীনতাকামী। তাহলে জাতি হলো এমন একটি জাতীয়তায় উদ্বুদ্ধ জনসমাজ যারা কিনা স্বাধীন অথবা কি স্বাধীনতাকামী। তাহলে জাতি হলো রাজনৈতিক, জাতি হলো রাজনৈতিক গোষ্ঠী বা জনসমাজ যারা কিনা কোনো একটা জাতীয়তায়, তাহলে তাদের ভিতরে আরেকটা জিনিস থাকতে পারে সেটা হচ্ছে জাতীয়তা। এই জাতীয়তা থাকা লাগবে জাতি হওয়ার জন্য। জাতীয় জাতি হলো তাহলে রাজনৈতিক দল বা জনসমাজ যারা কিনা একটা জাতীয়তায় উদ্বুদ্ধ, স্বাধীন অথবা কি স্বাধীনতাকামী। তাহলে জাতি হওয়ার জন্য স্বাধীন অথবা স্বাধীনতাকামী হওয়া লাগবে। আর জাতীয়তা কি, জাতীয়তা কি বা কাকে বলে এই বিষয়ে বলতে গিয়ে আমরা লাস্কির কথা যেটা জানি, যে জাতীয়তার ক্ষেত্রে বলতে গিয়ে লাস্কি বলতেছে জাতীয়তা হলো এক ধরনের মানসিক চেতনা। হ্যাঁ, জাতীয়তা হলো এক ধরনের কি মানসিক চেতনাবোধ, জন্মসূত্র ঐক্যবদ্ধ জনগোষ্ঠীর চেতনাবোধকে জাতীয়তা বলছে। এই যে লাস্কি বলতেছে জাতীয়তা এক প্রকার মানসিক ধারণা বা মানসিক চেতনা। এই বিষয়টা মনে রাখবা। জাতীয়তার মূল বৈশিষ্ট্য হচ্ছে এগুলা, এটা মানসিক বিষয়, রাষ্ট্রপতি আইন সম্পর্কে, এগুলো এগুলো তোমরা রিডিং করবা। এরপরে এখানে দুটার মধ্যে পার্থক্য, দুটার মধ্যে পার্থক্য, রাজনৈতিক দল, এই বিষয়টা তোমরা রিডিং করবে। এটা এই ক্লাসটা শুধুমাত্র 2026 বেসের জন্য, এটা কোনোভাবেই 2027 বেসের জন্য প্রযোজ্য নয়। 2027 বেসে যারা তোমরা এই ক্লাসটি করবে তোমাদেরকে বলবো তোমরা ডিরেক্ট আমার অনলাইন বেসে ভর্তি হয়ে যেতে পারো। এক্ষেত্রে আমার টেলিগ্রামে মেসেজ দিয়ে তোমরা ভর্তি হয়ে নিতে পারো। এক্ষেত্রে এগুলো ডিটেলসে পড়ানো হবে, যেহেতু আমি 26 বেসের পরীক্ষার আগের রাতেই হচ্ছে এইগুলো পড়াচ্ছি, সুতরাং ওদেরকে সময় না থাকার কারণে আমি এভাবে সাজেশন দিয়ে দিচ্ছি আর কি। তো উৎপত্তিগত দিক থেকে আমরা যদি বলি, জাতি হচ্ছে একটা রাজনৈতিক সংগঠন, আর জাতীয়তা হচ্ছে মূলত জাতির সূচনা বা প্রাথমিক ধারণা। তার মানে আগে জাতি হওয়ার জন্য আগে কি থাকা লাগবে, জাতীয়তা থাকা লাগবে। তাহলে জাতীয়তার পরেই আস্তে আস্তে জাতি। তাহলে আগে কি জাতি না জাতীয়তা? অবশ্যই জাতীয়তা। আগে হচ্ছে জাতীয়তা, আর সেই জাতীয়তার উপর ভিত্তি করে যে জনসমাজ বা রাজনৈতিক দল যদি স্বাধীন অথবা স্বাধীনতাকামী হয় তাহলে সেটাকে আমরা বলি জাতি। তাহলে এবার আসি হচ্ছে আমাদের জাতীয়তার নির্ধারণ নীতি বা জাতীয়তার উপাদান। আচ্ছা, জাতীয়তার উপাদান হচ্ছে ভৌগোলিক ঐক্য, বংশগত ঐক্য, ধর্মীয় ঐক্য। তবে এখানে মনে রাখতে হবে যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ভাবগত ঐক্য। মনে রাখতে হবে ভাবগত ঐক্য। তাহলে জাতীয়তা, আমরা যে জাতীয়তা বলি, জাতীয়তা কি? এই যে আমরা বাঙালি, এই যে বাঙালি, আমরা যে বাঙালি, নিজেদেরকে যে বাঙালি পরিচয় দিচ্ছি, এই বাঙালি পরিচয়টাই তো আমাদের জাতীয়তা, তাই না? এই বাঙালি পরিচয় দেওয়ার জন্য আমার কি কি ঐক্য থাকা লাগবে? ভৌগোলিক ঐক্য, আমরা একটা নির্দিষ্ট এলাকায় বাস করি কিনা। যেমন ধরো বাংলাদেশের যারা বসবাস করে তারা বাঙালি, আর হচ্ছে ইহুদিরা ইসরায়েলে বসবাস করে, আর অন্যদিকে ভারতীয়রা ইন্ডিয়ায় বসবাস করে, তাহলে ভৌগোলিক ঐক্য থাকা লাগবে। বংশগত ঐক্য, অর্থাৎ একই মানে অ্যাথনিসিটি থেকে আসতে এরকম হতে হবে, যে একই রেস থেকে আসতে এরকম হতে হবে। যেমন পূর্ববর্তী বংশধর যারা, তাদের সাথে পরবর্তী বংশধরের মিল। যেমন ধরো আমরা হচ্ছিলাম অস্ট্রালয়েড, আমরা সবাই কি, আমরা বাঙালিরা প্রায় হচ্ছে অস্ট্রালয়েড, আমরা হলাম অস্ট্রালয়েড জাতিগোষ্ঠী। এবং আমাদের একটা মিশ্র নরগোষ্ঠীর বৈশিষ্ট্য আছে, তাই না? আমরা একটা মিশ্র নরগোষ্ঠী বা জাতিগোষ্ঠী।
এরকম বংশগত ঐক্য থাকা লাগবে। ধর্মীয় ঐক্য এটা আবশ্যক নয়, এটা তারপরেও থাকলে ভালো। যেমন ইসরায়েল হচ্ছে ইহুদি ধর্মের ভিত্তিতে এটা গড়ে উঠেছে, আবার অন্যদিকে ইরান, আফগানিস্তান এগুলো ধর্মের ভিত্তিতে যেহেতু এখন রাষ্ট্র চলতেছে, তাহলে এখানে ধর্মীয় ঐক্যের একটা ব্যাপার নিশ্চয়ই আছে। ভাষা ও সাহিত্য আমাদের যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, বাংলাদেশের ভাষা সাহিত্য সংস্কৃতিগত কারণে আমরা বাঙালি, ঠিক আছে। একইভাবে অর্থনৈতিক ঐক্য, যেমন ধরো আমাদের বেশিরভাগ মানুষ হচ্ছে কৃষিকাজ করে, এই জন্য আমাদের জাতীয়তার ক্ষেত্রে অর্থনীতিটাও গুরুত্বপূর্ণ। আর এটা হচ্ছে ভাবগত ঐক্য, যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এটা মানসিক সত্তা এর প্রকার। সুজীব মানসিকতা বলেছে রেনান বলতেছে জাতীয়তা এক প্রকার মানসিক সত্তা, মানে এটা একটা মানসিক অবস্থা। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কোনটা জাতীয়তার? সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ভাবগত ঐক্য। আচ্ছা, এরপরে আসি হচ্ছে আমাদের জাতি এবং জাতীয়তার মধ্যে যে এখানে আরো আছে, যেমন ইতিহাস ও ঐতিহ্যের ঐক্য, যেমন আমরা একই ইতিহাস ঐতিহ্যের মানুষ। রাজনৈতিক অর্থনৈতিক আকাঙ্ক্ষার ঐক্য, সমস্বার্থ। এই নিশাদ, সাউন্ডটা কমো। এরপর হচ্ছে সাংস্কৃতিক আচ্ছা, এখানে নির্ধারণ নীতি দুইটা, সাংস্কৃতিক ও ভৌগোলিক। সাংস্কৃতিক ও ভৌগোলিক মানে কি, যে যেমন ধরো আমাদেরকে যে বাঙালি বলা হচ্ছে, আমরা যে বাঙালি এটা আসলে কিভাবে নির্ধারিত হয়েছে? সাংস্কৃতিক কারণে। আর একটা হচ্ছে ভৌগোলিক কারণে। এটা হচ্ছে সাংস্কৃতিক কারণে, আর একটা হচ্ছে কি ভৌগোলিক কারণে। তাহলে এটা হচ্ছে সাংস্কৃতিক নীতি, আর এটা হচ্ছে ভৌগোলিক নীতি। এই দুইটা নীতি মানে যদি কোনো মানে কোনো মানুষ, যদি কোনো মানুষকে আমরা যদি জাতীয়তা নির্ধারণ করতে চাই, তাহলে আমি তাকে দুইটা জিনিস জিজ্ঞেস করবো, যে তোমার সংস্কৃতি কি। সেটা যদি বলে যে আমার সংস্কৃতি বার্মা সংস্কৃতি, তাহলে তাকে আমার আরেকটা প্রশ্ন করবো, সেটা হচ্ছে সে কোথায় বাস করে। সে যদি বলে যে আমি মিয়ানমারে বাস করি, তাহলে সে কি বার্মিস। আবার যদি সে বলে যে আমি ভারতীয় সংস্কৃতি পালন করি আর আমি হচ্ছে ইন্ডিয়াতে থাকি, তাহলে সে ভারতীয়। আর যদি সে বলে যে আমি বাংলাদেশে থাকি এবং আমি বাঙালি সংস্কৃতি পালন করি, তাহলে হচ্ছে এই যে ভৌগোলিকভাবে বাংলাদেশে থাকি আর বাঙালি সংস্কৃতি পালন করি, তাহলে সেটা কি ভৌগোলিক এই যে নীতি, তার মানে সে বাঙালি। ভৌগোলিক নীতি এবং সাংস্কৃতিক নীতি দুইটাই কার্যকর। বন্ধ করতে বলো না। তাহলে এই জিনিসটা মনে রাখবা। তাহলে একটা হচ্ছে ভৌগোলিক নীতি আর একটা হচ্ছে সাংস্কৃতিক নীতি। তাহলে এই যে তোমার জাতীয়তা নির্ধারণ নীতির ক্ষেত্রে এই দুইটা জিনিস তোমরা একটু মনে রাখবা। দেশপ্রেম কি এটা তোমরা সবাই কম বেশি জানো, এগুলো জাস্ট হচ্ছে এখান থেকে রিডিং করে নিলে হবে, ঠিক আছে। এরপরে হচ্ছে তোমাদের প্রশ্ন, এখান থেকে পরীক্ষায় ঘুরে ফিরে দেখো যে উদ্দীপকে ফিলিস্তিন জনগোষ্ঠী কোন ধারণা ফুটে উঠেছে। দেখো, এরা হচ্ছে মূলত জাতীয়তার ধারণা ফুটে উঠেছে, এবং এই যে ভাষা, সংস্কৃতি, ভৌগোলিক কারণে হ্যাঁ এই সংগ্রামরত, এই যে এদের ভিতরে হচ্ছে দেশপ্রেমের ধারণাটা ফুটে উঠেছে, এবং হচ্ছে তারা জাতীয় ঐক্য, অর্থাৎ ভৌগোলিকভাবে যে তারা একই এলাকার। আচ্ছা, প্রশ্নগুলো তোমরা পড়ে পরবর্তীতে তোমরা নিজেরাই উত্তর করতে পারবা। আচ্ছা, যাই হোক, আমি যেহেতু তোমাদেরকে মূল জিনিসটা ধরিয়ে দিলাম, তোমরা এটা ওই অনুযায়ী পড়ো। এই অধ্যায়ের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে জাতি এবং জাতীয়তার মধ্যে পার্থক্য। জাতি ও জাতীয়তার পার্থক্য, ঠিক আছে। আরেকটা হচ্ছে যেটা, সেটা হচ্ছে কি উপাদান জাতীয়তার উপাদান পড়তে হবে, বাদ দেওয়া যাবে না। আরেকটা হচ্ছে নির্ধারণ নীতি, জাতীয়তার নির্ধারণ নীতি। এগুলো হচ্ছে সিকিউর জন্য গুরুত্বপূর্ণ। আর এখানে আমি যে একটা জিনিস দেখালাম, সেটা হচ্ছে এই যে এই লেখাটা তোমাদের এমসিকিউ এর জন্য দরকার আছে। জাতীয়তার জন্য যেটা দরকার সেটা হচ্ছে জনসমাজ এবং মানসিকতা। আর জাতির জন্য দরকার স্বাধীন অথবা স্বাধীনতাকামী হতে হবে তাদেরকে, জনসমাজ লাগবে, রাজনৈতিক দল লাগবে, জাতীয়তা লাগবে। এগুলো হলো জাতি, আর জাতীয়তা হচ্ছে এক ধরনের মানসিক চিন্তা বা চেতনা। ওকে, এটুকু হচ্ছে আমাদের এই ক্লাসটি, খুবই অল্প সময়। আমি জানি তোমাদের এই 3টা অধ্যায় আমার কমপক্ষে 5 থেকে 6টা ক্লাস লাগবে, কিন্তু আমি তোমাদের খুব অল্প সময়ের মধ্যে এখানে সাজেশন আকারে এটা দিয়ে দিলাম, যাতে করে তোমরা পরীক্ষার আগের রাতে অন্তত এটা পড়ে তোমাদের নিজেদের কনফিডেন্স বা আত্মবিশ্বাস বাড়ে আর কি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং ক্লাসটি ভালো লাগলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর এই ফাইলগুলো আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে, তোমরা সেখান থেকে ডাউনলোড, কমেন্ট সেকশনে তোমাদের টেলিগ্রামের লিঙ্ক দেওয়া হবে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো। আল্লাহ হাফেজ।